নিউ হ্যাম্পশায়ারে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়। হিলারিকে 14,000 ভোটের ব্যবধানে হারালেন ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী স্যান্ডার্স। অচিরেই প্লুটোনিয়াম বোমা তৈরি করতে যাচ্ছে উত্তর কোরিয়া, দাবি যুক্তরাষ্ট্রের। পিয়ংইয়ং এর কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকে সফল বলে স্বীকার সিউলের। রাশিয়ার বিরুদ্ধে সিরিয়ার শান্তি প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ কেরির। আলেপ্পোবাসীকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি তুরস্কের। এবং অভিবাসী সংকট সমাধান ও সন্ত্রাস দমনে ইইউ এর দেশগুলোকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান ইতালির। সমুদ্রপথে মৃত্যু বাড়ায় আইওএম এর উদ্বেগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রাইমারি ভোটাভুটিতে বড় জয় পেয়েছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলের বার্নি স্যান্ডার্স। 34% ভোট পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের চেয়ে 14,000-এরও বেশি ভোটে জয় পেয়েছেন বার্নি স্যান্ডার্স। তবে স্যান্ডার্স প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে বলে সতর্ক করে কোনোভাবেই এটি হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেন ট্রাম্প। সমর্থকদের এই আনন্দ উল্লাস যেন আগে থেকেই লেখা ছিল ট্রাম্পের ভাগ্যে। আমি ট্রাম্পের জয়ে খুবই খুশি। সে প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের চেহারাই পাল্টে যাবে, কেউ আর বেকার থাকবে না। ট্রাম্প এ সময় সব নেতাদের চেয়ে আলাদা। সে জানে কিভাবে দেশের উন্নতি সম্ভব। আইওয়া ককাসে প্রথম পরাজয়ের পর প্রাইমারিতে বড় জয়ের আশায় ছিলেন এই মাল্টি বিলিয়নার ব্যবসায়ী। নির্বাচনী বিশ্লেষণও ছিল তার পক্ষেই। মধ্যপন্থীদের সমর্থক বেশি হওয়ায় নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে রক্ষণশীল নেতারা পিছিয়ে পড়বেন এমন ভবিষ্যৎবাণী আগে থেকেই করে আসছিলেন বিশ্লেষকরা। রিপাবলিকানদের প্রাইমারির লড়াইয়ে 34% ভোট পেয়েছেন ট্রাম্প। বিজয়ের পর সমর্থকদের সামনে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করেন তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল প্রেসিডেন্ট হবেন বলেও দাবি তার। এই জয়ের পুরোটুকুই আমার সমর্থকদের পাওয়া। তাদের জন্যই এই লড়াইয়ে দাঁড়িয়েছি আমি। আর ততদিন পর্যন্ত লড়ে যাব যতদিন পর্যন্ত চূড়ান্ত বিজয় না আসবে। ডেমোক্রেট বন্ধু বার্নিকে অভিনন্দন। তবে সে প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিনীদের জন্য মোটেও ভালো হবে না। আসুন আমরা তাকে ঠেকাতে প্রতিজ্ঞাবদ্ধ হই, জয়ের ধারা অব্যাহত রাখি। ট্রাম্পের পর রিপাবলিকানদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ওহাইও গভর্নর জন কাসিচ, আর তৃতীয় স্থানে রয়েছেন যৌথভাবে আইওয়া বিজয়ী রক্ষণশীল নেতা টেড ক্রুজ ও ফ্লোরিডা গভর্নর জেব বুশ। ডেমোক্রেটদের মধ্যে আইওয়ার মতো হাড্ডাহাড্ডি লড়াই হয়নি এবার, বরং নিকটতম প্রতিদ্বন্দ্বী হিলারির চেয়ে 14,000-এরও বেশি ভোটে জয় পেয়েছেন বার্নি স্যান্ডার্স। মোট ভোটের 59%ই পড়েছে তার সমর্থনে। অন্যদিকে 34% ভোট পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। 2008 সালে এই নিউ হ্যাম্পশায়ারে জয় পেয়েছিলেন হিলারি। এবারের পরাজয়কে আগামী বিজয়ের জন্য শিক্ষা হিসেবে গ্রহণ করছেন বলে জানান এই নেতা। আমি স্যান্ডার্সকে অভিনন্দন জানাই, তবে এটাই শেষ নয়। লড়াইয়ের প্রায় পুরোটাই বাকি। পরাজয়ের এই ধাক্কা সামাল দিয়েই আমাদের জয়ের দিকে এগিয়ে যেতে হবে। শেষ পর্যন্ত বিজয় আমাদেরই হবে। আইওয়ায় হিলারির কাছে মাত্র 0.2% ভোটে পিছিয়ে পড়েন স্যান্ডার্স। তাই এবারের বড় জয়ে বর্ষিয়ান এই নেতা ও তার ভক্তদের উল্লাস ছিল দেখার মতো। আমি হিলারিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে অভিনন্দনের জন্য। আমি আমার সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই, এবার আর পেছনে ফিরে তাকাবো না আমরা। এখন ওয়াল স্ট্রিট থেকে ওয়াশিংটন ও মেইন থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত এই জয়ের উল্লাসধ্বনি পৌঁছে দেব আমরা। আইওয়া ককাসের পর প্রথম প্রাইমারি নির্বাচনে নিউ হ্যাম্পশায়ারের চিত্র ছিল দেখার মতো। গণমাধ্যমের খবরে বলা হয়, মারিম্যাক ভোট কেন্দ্রের বাইরে প্রায় 5.5 লাখ ভোটারের একটি লম্বা লাইন তৈরি হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভোটারদের এত বড় অংশগ্রহণ আর দেখা যায়নি বলেও জানান তারা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার গৃহীত পরিকল্পনার উপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। এ বিষয়ে যত ধরনের আইনগত বাধা রয়েছে আদালতে তার শুনানি না হওয়া পর্যন্ত তিনি এই পরিকল্পনার বাস্তবায়ন করতে পারবেন না বলেও এ সময় আদালতের পক্ষ থেকে জানানো হয়। 2030 সাল নাগাদ কার্বন নিঃসরণ 32% কমিয়ে আনার লক্ষ্য ওবামার গৃহীত ওই জলবায়ু পরিকল্পনা দেশটির নবায়নযোগ্য জ্বালানির উপর বিরাট প্রভাব। গত ডিসেম্বরে প্যারিসে
অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে বিশ্বব্যাপী কার্বন নির্গমন রোধে সর্বসম্মতিক্রমে যে সমঝোতা হয় তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের পরিকল্পনা গ্রহণ করেন ওবামা। Came from the breeze through the trees the night before. উত্তর কোরিয়া অচিরেই প্লুটোনিয়াম বোমা তৈরি করতে যাচ্ছে উল্লেখ করে দেশটিকে যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বের জন্য হুমকি বলে উল্লেখ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স। এরই মধ্যে পিয়ংইয়ং এর কৃত্রিম উপগ্রহবাহী রকেটের একটি বিচ্ছিন্ন টুকরার ছবি প্রকাশ করে উৎক্ষেপণকে সফল বলে স্বীকার করেছে সিউল। তবে এই উৎক্ষেপণের নিন্দা জানিয়ে পার্লামেন্টে একটি প্রস্তাবও পাশ করে তারা। এদিকে মহাকাশে সফলভাবে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে বিজয়োল্লাস করেছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার পিয়ংইয়ং এর কিম ইল সাং স্কোয়ারে জড়ো হয় সেনা সদস্য সহ প্রায় 1.5 লাখ উত্তর কোরীয়। দ্বিতীয়বার উৎক্ষেপণ করা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর বাইরে একটি নির্দিষ্ট কক্ষপথে স্থাপনের খবর প্রচারিত হওয়াকে উপলক্ষ করে আনন্দ উল্লাসে মেতে ওঠে তারা। নাচ গান ও আতশবাজির আলোয় এই সাফল্য উদযাপন করে তারা। আমরা খুবই আনন্দিত। সাফল্যটা এত বড় যে জনগণের উল্লাস যেন শেষই হতে যাচ্ছে না। আজ আমাদের বড় গর্বের দিন। আমরা ইতিহাস সৃষ্টি করেছি। আমাদের নেতা কিম জং উনের জয় হোক। 2012 সালেও এমন একটি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করেছিল পিয়ংইয়ং। সেই সময় ব্যবহৃত রকেটের খসে পড়া প্রথম ধাপ সাগর থেকে উদ্ধার করে গবেষণা চালায় দক্ষিণ কোরিয়া। তবে এবারের উৎক্ষেপণের সময় উত্তর কোরিয়া এমন একটি কৌশল অবলম্বন করে যাতে রকেটের প্রথম ধাপটি খসে পড়ার পরপরই টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। এ থেকে সিউল ধারণা করে যে উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। তবে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ মহাকাশের কক্ষপথে নতুন কৃত্রিম উপগ্রহের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাদের ভুল ভাঙে। মঙ্গলবার তাদের সংগ্রহ করা দুটি ভাঙা অংশের ছবি প্রকাশ করে তুলনামূলক বিশ্লেষণের ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়, মহাকাশে সফলভাবে উপগ্রহ পাঠাতে সক্ষম হয়েছে পিয়ংইয়ং। আমরা উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উৎক্ষেপণ নিয়ে পর্যাপ্ত গবেষণা শেষ করেছি। 2012 সালে উৎক্ষেপণ করা দূরপাল্লার রকেটের সঙ্গে এবারের রকেটটির অনেক মিল পেয়েছি আমরা। একই দিন উত্তর কোরিয়ার এই ধরনের উৎক্ষেপণকে কোরীয় উপদ্বীপের জন্য হুমকি বলে উল্লেখ করে পার্লামেন্টে একটি নিন্দা প্রস্তাব পাশ করে তারা। পিয়ংইয়ং এর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে সংহতি জানানো হয় ওই প্রস্তাবনায়। এদিকে যুক্তরাষ্ট্র বলছে উত্তর কোরিয়ার ইয়ংবিয়ং পারমাণবিক চুল্লিতে পরমাণু বোমা বানানোর উদ্দেশ্যে প্লুটোনিয়াম উৎপাদন চলছে। এর মধ্য দিয়ে অচিরেই তারা প্লুটোনিয়াম বোমার মালিক হতে যাচ্ছে বলে সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স এর প্রধান জেমস ক্ল্যাপার। পিয়ংইয়ং ইয়ংবিয়নে যেভাবে উৎপাদন শুরু করেছে তাতে শিগগিরই পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় প্লুটোনিয়াম সংগ্রহ করতে সক্ষম হবে তারা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর তাদের এসব উদ্যোগ শুধু কোরীয় উপদ্বীপ নয়, যুক্তরাষ্ট্র এবং বাকি বিশ্বের জন্য হুমকি। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইয়ংবিয়নের পারমাণবিক রিঅ্যাক্টর নতুন করে চালু করে উত্তর কোরিয়া। সেখানে পারমাণবিক বোমার কাঁচামাল তৈরি হচ্ছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। 20 কিলোটন সক্ষমতার একটি বোমা বানাতে 4 কেজির মতো প্লুটোনিয়াম প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। পূর্ণ উৎপাদনে থাকলে ইয়ংবিয়নের চুল্লি থেকে বছরে একটি পরমাণু বোমা তৈরির কাঁচামাল পাওয়া সম্ভব বলেও জানান তারা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। সিরিয়ার আলেপ্পো এর আশপাশের এলাকায় অব্যাহত রুশ বিমান হামলা শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব সিরিয়ায় রুশ হামলার বিরোধিতা করলেও জাতিসংঘ তদন্ত কমিশনের সদস্য কার্লা ডেল পন্টে এই হামলার প্রতি সমর্থন জানিয়েছেন। এরই মধ্যে দেইর এজ-জোর প্রদেশে চালানো অভিযানে 21 IS সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে সিরীয় সেনাবাহিনী। এদিকে দেশটির রাজধানী দামেস্কে IS এর আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 9 পুলিশ কর্মকর্তা নিহত ও 20 জন আহত হয়েছে। অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় আলেপ্পোর উত্তরাঞ্চলে আলতামোরা এলাকায় সরকারি বাহিনীর দিকে রকেট হামলা চালাচ্ছে বিদ্রোহী দলের সদস্যরা। তবে হামলায় সরকারি বাহিনীর কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। বিশ্লেষকদের ধারণা, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলেপ্পো দখল সিরিয়ার 5 বছরের গৃহযুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। আলেপ্পোতে বিদ্রোহীরা সরকারি বাহিনীর উপর এই ধরনের হামলা চালালেও দেইর এজ-জোর প্রদেশে রুশ বিমান হামলার সাহায্যে অভিযান চালিয়ে সফলতা পেয়েছে সিরীয় সেনা সদস্যরা। মঙ্গলবার দেইর এজ-জোরের পূর্বাঞ্চলীয় মোহাসান এলাকার আলতাবিয়া গ্রামে সেনা অভিযানে অন্তত 21 IS জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আলেপ্পো সহ বিদ্রোহী অধ্যুষিত অন্যান্য এলাকাগুলোতে বিমান হামলা বন্ধ করে শান্তি প্রক্রিয়া শুরু করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
আশা করি আমার রুশ বন্ধুরা সিরিয়ায় লড়াইয়ের মাঝখানে আটকে পড়া লাখো মানুষের কষ্টটা বুঝতে পারছেন। তাই তাদেরকে বলছি হামলা বন্ধ করে আলোচনার টেবিলে বসে একটি অস্ত্রবিরতি বাস্তবায়নে সহায়তা করতে, কারণ দিন দিনই রাশিয়া শান্তি প্রক্রিয়াটিকে আরো দূরে সরিয়ে দিচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুশ বিমান হামলা বন্ধের কথা বললেও এই হামলার প্রতি সমর্থন জানিয়েছেন জাতিসংঘের তদন্ত কমিশনের সদস্য কার্লা ডেল পন্টে। প্রেস টিভির খবরে বলা হয়, সুইস গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কার্লা বলেছেন, সিরিয়ায় রুশ সরকারই প্রথমবারের মতো আইএস সহ অন্যান্য জঙ্গিদের উপর হামলা চালাচ্ছে। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে মঙ্গলবার বিকেলে পুলিশ কর্মকর্তাদের একটি ক্লাবে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত 9 পুলিশ কর্মকর্তা নিহত ও 20 জন আহত হয়েছেন। হামলার পরপরই দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। গেল মাসে দামেস্কের দক্ষিণাঞ্চলে সাইদা জয়নাবের মাজারে আইএসের সিরিজ বোমা হামলায় অন্তত 71 জন নিহত হন। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। সিরিয়ার চলমান সংকট সমাধানে সম্প্রতি রাশিয়ার প্রস্তাবিত একটি পূর্ণাঙ্গ শান্তি পরিকল্পনার খসড়া যুক্তরাষ্ট্র সরকার এই মুহূর্তে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সিরিয়ার শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর সম্প্রতি মস্কো ওয়াশিংটনের কাছে এই শান্তি পরিকল্পনার খসড়া তুলে ধরে বলেও এ সময় জানান তিনি। যদিও শান্তি পরিকল্পনার বিস্তারিত সম্পর্কে সাক্ষাৎকারে কিছু জানাননি লাভরভ। সিরিয়ার আলেপ্পোবাসীকে ভাই উল্লেখ করে তাদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। আলেপ্পোয় বিমান হামলা অব্যাহত থাকলে তুরস্ক সীমান্তে জড়ো হতে থাকা সিরীয় শরণার্থীর সংখ্যা লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে আঙ্কারার পক্ষ থেকে। এই শরণার্থীদের জন্য সীমান্ত খোলা রাখতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তুরস্কের কিলিস সীমান্তের কাছে প্রতিদিনই জড়ো হচ্ছে শত শত সিরীয়। তুর্কি সীমান্ত খুলে দেওয়ার প্রতীক্ষায় প্রহর কাটছে এসব অসহায় শরণার্থী মানুষের। নানা শঙ্কার মধ্যে প্রতিটি দিন কাটছে আমাদের। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। রকেট হামলা হচ্ছে, বোমা বিস্ফোরণ হচ্ছে। এসব শব্দ মানসিকভাবে আমাদের বিপন্ন করে তুলেছে। এই অসহায় সাধারণ মানুষ যেন আশ্রয় নিতে পারে সেজন্য তুরস্কের প্রতি সীমান্ত খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। তুরস্ক সাম্প্রতিক সময়ে নতুন করে কিছু শরণার্থী গ্রহণ করেছে, কিন্তু সিরিয়া থেকে তুরস্কে ঢোকার আশায় এখনো সীমান্তে বহু মানুষ অপেক্ষায় দিন কাটাচ্ছে। তুরস্কের উচিত তাদের জন্য সীমান্ত খুলে দেয়া। তবে তুরস্ক বলছে এরই মধ্যে প্রায় 25 লাখ সিরীয় শরণার্থীকে গ্রহণ করেছে তারা। এ অবস্থায় তাদের পক্ষে ব্যাপক হারে শরণার্থী প্রবেশ করতে দেয়া সম্ভব নয়। আলেপ্পোয় রুশ বিমান হামলা অব্যাহত থাকলে নতুন করে তুরস্কমুখী এমন শরণার্থীর সংখ্যা লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা তুর্কি পররাষ্ট্র দপ্তরের। এদিকে আলেপ্পোর বাসিন্দাদের নিজেদের ভাই উল্লেখ করে ইতিহাসের দায় পরিশোধের জন্য তাদের রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। মঙ্গলবার ক্ষমতাসীন একে পার্টির এক অনুষ্ঠানে তিনি রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক সিরীয়দের লক্ষ্য করে বিমান হামলা চালানোর অভিযোগ তোলেন। মানবিক দিক বিবেচনা করে রাশিয়াকে আমরা একাধিকবার সিরিয়ায় হামলা বন্ধের আহ্বান জানানোর পরও তারা কথা শুনছে না। এখন সময় এসেছে আলেপ্পোর ভাইদের প্রতিরক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়ার। তাদের পূর্বপুরুষেরা যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় বিভিন্ন শহরের প্রতিরক্ষায় সহযোগিতা করেছিলেন, তেমনি এখন আমাদের দায়িত্ব আলেপ্পোবাসীর পাশে দাঁড়ানো। সিরিয়ায় রুশ বিমান হামলার কারণে দেশটির পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বলে অভিযোগ করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। রাশিয়ার পদক্ষেপের ফলে একদিকে সিরিয়ার মধ্যপন্থী বিদ্রোহীরা দুর্বল হয়ে পড়ছে, অন্যদিকে শরণার্থী সংকট ঘনীভূত হচ্ছে। তুরস্ক ও ইউরোপের দিকে ছুটছে হাজার হাজার সিরীয় শরণার্থী। তবে সিরিয়ায় মানবিক সংকটের খবর অতিরঞ্জিত করে প্রকাশ করে মধ্যপ্রাচ্য সমস্যা সমাধানের প্রক্রিয়াকে ব্যাহত করা হচ্ছে বলে দাবি রাশিয়ার। সাম্প্রতিক সময়ে পাশ্চাত্যের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচারিত সিরীয় শরণার্থী সংকটের খবরকে ভিত্তিহীন উল্লেখ করে এ ঘটনায় উদ্বেগ জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সিয়াচেনে বরফের নিচ থেকে উদ্ধার হওয়া সেনা সদস্য এখনো অচেতন। হাসপাতালে দেখতে গেলেন মোদি। ইরাকের রামাদি শহরের আইএস নিয়ন্ত্রিত সবশেষ এলাকাটিতে ঢুকে পড়েছে দেশটির সেনা সদস্যরা। আইএসের সঙ্গে প্রায় সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর শহরের কেন্দ্রীয় হুসাইবাহ গ্রামে ইরাকের পতাকা টানিয়ে দেওয়া হয়েছে বলেও দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
আল জাজিরা জানায় সেনা সদস্যরা এই মুহূর্তে হুজাইবাহ থেকে শহরের নিকটবর্তী অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় অগ্রসর হচ্ছে। শহরের উত্তরাঞ্চলে আইএস সদস্যরা এখনো অবস্থান করছে উল্লেখ করে যে কোনো সময় তারা পাল্টা আক্রমণ চালাতে পারে বলেও জানায় দেশটির সেনা সদস্যরা। মঙ্গলবার দেশটির রামাদি সহ এর আশপাশের এলাকায় আইএস এর অবস্থান লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালায় ব্রিটিশ যুদ্ধ বিমান। এসব হামলায় আইএস এর বেশ কয়েকটি ক্যাম্প ও অস্ত্রাগার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়। এদিকে আইএস বিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিলেও ইরাক কিংবা সিরিয়াতে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। Kuwait stands shoulder to shoulder with our brethren. ইরাকের মন্ত্রিসভার রদবদল করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি। আবাদি বলেন, টেকনোক্রেট কোটায় দেশটির পেশাজীবী এবং বুদ্ধিজীবীদের মধ্য থেকে বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হবে মন্ত্রিসভায়। রাজনীতি ও সরকারি দলের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন পেশাজীবীদেরই মন্ত্রিসভায় আনা হবে বলেও এ সময় জানান তিনি। যদিও কবে নাগাদ মন্ত্রিসভায় এই পরিবর্তন আনা হবে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাননি ইরাকি প্রধানমন্ত্রী। للتعاون معنا في هذه المرحلة الخطيرة. أما رؤية ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সিয়াচেনে বরফের নিচ থেকে উদ্ধার হওয়া সেনা সদস্য লেন্স নায়েক হানামান থাপা এখন কোমায় আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেনাবাহিনীর কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদ মাধ্যম জানায় তুষার ধসে চাপা পড়ার 6 দিন পর 25 ফুট বরফের নিচ থেকে উদ্ধার করা হয় তাকে। মঙ্গলবার তাকে হাসপাতালে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাথমিক তল্লাশির পর নিখোঁজ 10 সেনা সদস্যের কোনো সন্ধান না মেলায় তাদের জীবিত থাকার আশা ক্রমে ক্ষীণ হয়ে আসছিল। সমতল থেকে 19,500 ফুট উঁচুতে একটি দলের পক্ষে টানা 30 মিনিটের বেশি অনুসন্ধান কাজ পরিচালনা করা সম্ভব ছিল না। তবুও চলছিল সিয়াচেনের সালতোরো রেঞ্জের সোনাম সেনা চৌকির সেনা সদস্যদের অনুসন্ধান অভিযান। 6 দিনের প্রচেষ্টার পর সোমবার আসে বিরল এক সাফল্য। ফাইবারের তাঁবুর নিচে 25 ফুট বরফ খুঁড়ে ল্যান্স নায়েক হনুমান থাপ্পাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারী সেনা সদস্যরা। সাথে সাথেই এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লির সামরিক হাসপাতালে নেওয়া হয় থাপ্পাকে। তিনি এখন কোমায় রয়েছেন বলে জানান চিকিৎসকরা। এদিন তাকে দেখতে হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় মুমূর্ষু ল্যান্স নায়েকের জীবন রক্ষায় প্রার্থনার আহ্বান জানান তিনি। হনুমান থাপ্পার স্বাস্থ্যের উন্নতির জন্য প্রার্থনার আয়োজন করা হয় দেশের বিভিন্ন স্থানে। এই উপলক্ষে উত্তরপ্রদেশে আয়োজিত পুজোয় যোগ দেন কয়েক হাজার মানুষ। হনুমান থাপ্পা যাতে প্রাণে বেঁচে যান সেজন্য এখন প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই আমাদের। ভারতের এই সেনা সদস্যের জন্য প্রার্থনা করতে দেশবাসীর প্রতি অনুরোধ রইল। প্রিয়জনের সন্ধান পাওয়ায় ঘোর অমাবস্যায় যেন চাঁদের আলো উদ্ভাসিত হয়েছে কর্ণাটকের ধারওয়াদ জেলার গ্রামের বাড়িতে। মোবাইল ফোনে তার সঙ্গে সবশেষ কথা হয়েছিল গেল মঙ্গলবার। এরপর থেকে কোনো ধরনের যোগাযোগ করা যায়নি। আমরা চাচার জীবনের আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তার জীবিত উদ্ধারের খবরে পরিবারের সবাই ভীষণ খুশি। থাপ্পার পরিবারে আনন্দের বন্যা বয়ে গেলেও এর ঠিক উল্টো চিত্র গেল 3 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ অপর 9 সেনা সদস্যের বেলায়। এদের মধ্যে 4 জনের মৃতদেহ উদ্ধারের কথা বলা হলেও বাকিদের ভাগ্যে কি ঘটেছে তা এখনো জানতে পারেনি কেউ। জাহিদুর রহমান, সময় সংবাদ। তাইওয়ানে ভূমিকম্পে 17 তলা ভবন ধসের ঘটনায় নির্মাণ ত্রুটির অভিযোগে গ্রেফতার হওয়া ভবনটির নির্মাতা সহ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের 2 সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার এ আদেশ দেন তাইওয়ানের জেলা আদালত। এদিকে 5ম দিনের মতো উদ্ধার অভিযান অব্যাহত রাখা হলেও গেল সোমবারের পর কেউ জীবিত উদ্ধার হয়নি। তবে এখনও নিখোঁজ আছে শতাধিক মানুষ। গেল শনিবার দেশটিতে 6.4 মাত্রার ভূমিকম্পে এই ভবন বিধ্বস্তের ঘটনায় নিহত হয় অন্তত 39 জন। তাইওয়ানে ভবন ধসে প্রাণহানির ঘটনায় সমবেদনা জ্ঞাপন করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। একই লাইনে 2টি ট্রেনের চলাচল স্বয়ংক্রিয়ভাবে বন্ধের পদ্ধতি অকার্যকর হওয়াতে জার্মানির বাভারিয়া অঙ্গরাজ্যে 2টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে থাকতে পারে বলে ধারণা করছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। মঙ্গলবার মিউনিখ থেকে 60 কিলোমিটার দক্ষিণে পূর্বে ব্যাড এই বলিং শহরে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10-এ, আহত অর্ধশতাধিক। এদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশের বিশেষ বিভাগ।
বাভারিয়া প্রদেশের বাড আইব্লিংয়ে মঙ্গলবারের রেল দুর্ঘটনাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক হিসেবে বর্ণনা করছে জার্মান কর্তৃপক্ষ। মিউনিখের 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে অস্ট্রিয়ার সীমান্তের কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আংশিকভাবে লাইনচ্যুত হয় উভয় ট্রেন। দুর্ঘটনাস্থল পাহাড় ও নদীবেষ্টিত এলাকায় হওয়ায় হেলিকপ্টার ও নৌকায় করে হতাহতদের সরিয়ে নেওয়া হয়। একই লাইনে দুটি ট্রেন অবস্থান করলে নিজ নিজ জায়গায় থেমে যাবার যে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবস্থা ছিল সেটি সময় মতো কাজ করেনি। আর বাঁক থাকায় দূর থেকে দেখতে না পেয়ে গতিও কমাতে পারেননি ট্রেনের চালকরা। আর এতেই সংঘটিত হয়ে থাকতে পারে দুর্ঘটনা, এমনটাই বললেন দেশটির পরিবহন মন্ত্রী। মুখোমুখি দুটো ট্রেন আপনাতেই থেমে যাওয়ার কথা, কিন্তু তা সত্ত্বেও দুর্ঘটনা ঘটা একেবারেই অবিশ্বাস্য। এখন পর্যন্ত দুটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে, অপর আরো একটি উদ্ধারে কাজ চলছে। ব্ল্যাক বক্সের তথ্য পর্যালোচনা করার পর বিষয়টি আরো স্পষ্ট হবে। ভয়াবহ এই রেল দুর্ঘটনার পিছনে সিগন্যাল বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটিজনিত কোনো কারণ ছিল না বলে দাবি জার্মান রেল কর্তৃপক্ষের। এখানকার সিগন্যাল বক্সগুলো গেল সপ্তাহেও রুটিন মাফিক চেক আপ করা হয়েছে। সে সময় এই রুটে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েনি। উন্নত ট্রেন সেবার জন্য বিশ্বে বেশ সুপরিচিত জার্মানি। এমন দুর্ঘটনার পর তদন্ত শুরু করেছে দেশটির ক্রিমিনাল পুলিশ। বন্ধ রাখা হয়েছে রোজেনহাইম ও হলৎস্কিরসনের মধ্যকার ট্রেন চলাচল। জাহিদুর রহমান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। এবছরের শেষ নাগাদ জিকার প্রতিষেধক আবিষ্কারের আশাবাদ যুক্তরাষ্ট্রের। চীনে প্রথমবারের মতো এ ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত। ইউরোপের দেশগুলোতে অভিবাসন সমস্যা সমাধান এবং সন্ত্রাস দমনে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের 6টি প্রতিষ্ঠাতা দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। মঙ্গলবার ইতালিতে অনুষ্ঠিত এক বৈঠকে এই আহ্বান জানান তারা। এরই মধ্যে গ্রিসের সামোস দ্বীপের উপকূল থেকে আরও 68 জন অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। এদিকে সমুদ্রপথে অভিবাসীদের মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংগঠন IOM। সমুদ্রপথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হলেও এই পথেই প্রতিদিন পা বাড়াচ্ছে হাজার হাজার মানুষ। মঙ্গলবার গ্রিসের সামোস দ্বীপের উপকূল থেকে এমন 68 অভিবাসীকে উদ্ধার করে দ্বীপটির বন্দরে নিয়ে যায় ইতালির কোস্টগার্ড। ধারণা করা হচ্ছে এদের সবাই সিরিয়ার নাগরিক। এরা উদ্ধার পেলেও সবাই তাদের মতো ভাগ্যবান নয়। প্রতিদিনই বাড়ছে সমুদ্রপথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে অভিবাসীদের মৃত্যুর সংখ্যা। এতে উদ্বিগ্ন আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংগঠন IOM। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, চলতি বছরের প্রথম 6 সপ্তাহে সমুদ্রপথে অভিবাসী মৃত্যুর সংখ্যা 4 শতাধিক, যা গত বছরের তুলনায় 10 গুণ। প্রতিবেদনে এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হয়। বিভিন্ন উপায়ে ইউরোপের দেশগুলোতে অভিবাসীদের প্রবেশের ফলে তৈরি হওয়া সংকট সমাধান এবং সন্ত্রাস দমনে করণীয় ঠিক করতে মঙ্গলবার ইতালির রোমে আলোচনায় বসেন জার্মানি, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীরা। ব্যাপক হারে অভিবাসী আগমনে ইউরোপের দেশগুলোর অবস্থা বেসামাল হয়ে পড়েছে উল্লেখ করে শঙ্কা প্রকাশ করেন তারা। সমস্যা সমাধানে দেশগুলোর প্রতি শুধুমাত্র নিজ স্বার্থ না দেখে সম্মিলিতভাবে একটি সমাধানের আহ্বান জানান। ইউরোপের কোনো দেশ যদি একা অভিবাসন সমস্যা ও সন্ত্রাসী হামলা প্রতিরোধের উদ্যোগ নেয় তবে তা সফল হওয়ার সম্ভাবনা কম। কেবল সম্মিলিত চেষ্টাতেই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে। এর মধ্যে নরওয়ের পুলিশ জানিয়েছে সেখানকার শরণার্থী শিবিরগুলোতে শিশুদের যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে অনুসন্ধান চালাচ্ছে তারা। এর আগে শরণার্থী শিবিরে হামলার পরিকল্পনার অভিযোগে সুইডেনে 14 জনকে আটক করা হয়। এদিকে অস্ট্রিয়ার একটি সুইমিং পুলে সঙ্গী ছাড়া অভিবাসীদের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। আফরোজ নিপা, সময় সংবাদ। নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির কংগ্রেসের প্রেসিডেন্ট সুশীল কৈরালার মৃত্যুতে সমবেদনা জানাতে কাঠমান্ডু গেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দল। সে সময় কৈরালার প্রতি শ্রদ্ধা জানান তারা। এছাড়া মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী খাদ্গা প্রসাদ শর্মা ওলির সঙ্গে সাক্ষাৎ করেন তারা। প্রতিনিধি দলে প্রধান বিরোধী দল কংগ্রেস ছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দলের সদস্য রয়েছেন। গেল 3 মাস ধরে নিউমোনিয়ার সঙ্গে লড়াইয়ের পর মঙ্গলবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুশীল কৈরালা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 77 বছর। 1960 সালে নেপালে রাজতন্ত্র কায়েম হলে দীর্ঘ 16 বছর ভারতে নির্বাসিত জীবন পার করছিলেন তিনি।
এবছরের শেষ নাগাদ জিকা ভাইরাসের প্রতিষেধক বাজারে আসতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এই লক্ষ্যে বিশেষজ্ঞরা প্রতিষেধকের একটি প্রাথমিক নমুনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। প্রতিটি পর্যায়ে টিকার প্রয়োগ সফল প্রমাণিত হলেই তা বাজারে ছাড়া হবে বলে জানানো হয়। এদিকে জিকা ভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নতুন স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ দিয়েছে মেক্সিকো সরকার। এদিকে চীনে প্রথমবারের মতো একজন জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের বাসিন্দারা মঙ্গলবার রং বেরঙের পোশাকে মেতে ওঠে ঐতিহ্যবাহী সাম্বা নাচে। জিকা ভাইরাস ও মাইক্রোসেফালি রোগের আতঙ্ক কোনো প্রভাব ফেলতে পারেনি উৎসবপ্রিয় এই মানুষগুলোর মনে। তবে কার্নিভালের শেষ দিনের এই আনন্দ আয়োজনে বেশ সতর্ক অবস্থানে ছিলেন অংশগ্রহণকারীরা। আমার জন্য জিকা ভাইরাসের চেয়ে এই আনন্দঘন মুহূর্তটাই বেশি গুরুত্বপূর্ণ। এটা ফুর্তির সময়, ভয় নয়। আমি গায়ে মশা নিরোধক ক্রিম লাগিয়ে এসেছি। কার্নিভালের সময় ভয় পেয়ে ঘরে বন্দি থাকলে চলবে না, সতর্ক হওয়াটাই বুদ্ধিমানের কাজ। এরই মধ্যে জিকা ভাইরাসের একটি পরীক্ষামূলক প্রতিষেধক ব্রাজিল ও মেক্সিকোয় অনুমোদন পেয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি জানান, টিকার সফলতার বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়ার পর তা চলতি বছরের শেষ নাগাদ বাজারে ছাড়া হতে পারে। আমরা এর আগে মশাবাহী বিভিন্ন রোগের টিকা আবিষ্কার করেছি। জিকা ভাইরাসের প্রতিষেধকের একটি প্রাথমিক নমুনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। প্রতিটি পর্যায়ে টিকার প্রয়োগ সফল প্রমাণিত হলেই আমরা তা বাজারে ছাড়ব। এদিকে চীনে প্রথমবারের মতো জিকা ভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশন NHFPC। আক্রান্ত 34 বছর বয়সী ব্যক্তি পূর্বাঞ্চলীয় জিয়ানজি প্রদেশের গাংজিয়ান অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে। তিনি সম্প্রতি ভেনেজুয়েলা থেকে ভ্রমণ শেষে হংকং হয়ে দেশে ফেরেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে তাকে আলাদা করে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশ্বব্যাপী জিকা ভাইরাস বিস্তার লাভ করায় গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা জারি করলেও কারো বিদেশ ভ্রমণ বা সন্তান গ্রহণের বিষয়ে কোনো সুপারিশ বা পরামর্শ দেওয়া হবে না বলে জানিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে স্বাস্থ্য বিশেষজ্ঞদের উপদেশ মেনে চলার কথা জানান সংস্থাটির মুখপাত্র ক্রিশ্চিয়ান লিডমিয়ার। জিকা ভাইরাসে কলম্বিয়ায় 3 রোগীর মৃত্যু, গুলের বোর সিনড্রোম ছড়িয়ে পড়া, এসব ঘটনায় আমরা পরামর্শ দেব সচেতন হতে। এ অবস্থায় বিদেশ ভ্রমণ বা সন্তান গ্রহণের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। এদিকে জিকার প্রাদুর্ভাব ঠেকাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে নতুন স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ দিয়েছে মেক্সিকো সরকার। দেশটির জাতীয় অটোনমাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জোস ন্যারো এ পদের জন্য উপযুক্ত বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ইয়েমেনের বন্দরনগরী এডেনের নিরাপত্তা বাহিনীর সঙ্গে আল কায়েদা জঙ্গিদের সংঘর্ষে বেসামরিক নাগরিক সহ অন্তত 7 জন নিহত হয়েছে বলে জানায় গণমাধ্যম। নিহত 7 জনের মধ্যে 4 জনই নিরাপত্তা বাহিনীর সদস্য বলেও জানায় তারা। স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওই এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র মোতায়েন করছে জঙ্গিরা। মঙ্গলবার সরকারি বাহিনীর সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধ হয় তাদের। সংঘর্ষের মধ্যেই হাউথি বিদ্রোহীদের দমনে এডেনে বিমান হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। সহিংসতা বাড়ায় এলাকা ছেড়ে পালাচ্ছে স্থানীয়রা। গণমাধ্যমের খবরে বলা হয়, সরকারি বাহিনী, হাউথি বিদ্রোহী ও সৌদি জোটের ত্রিমুখী সংঘর্ষের সুযোগে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে বাড়ছে জঙ্গি তৎপরতা। বিয়ে হয়েছে তাদের যুদ্ধক্ষেত্রে। জীবনের এই স্মরণীয় মুহূর্তটিকে ফ্রেমবন্দি করতে তাই বিয়ের আসনে নয়, বরং বরকনে হাজির হয়েছেন যুদ্ধবিধ্বস্ত এলাকায়। বলছি 5 বছরের গৃহযুদ্ধের কষাঘাতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া সিরিয়ার এক নবদম্পতির কথা। ভালোবাসার শক্তির কাছে হার মানবে যুদ্ধ, মৃত্যুর চেয়ে শক্তিশালী জীবন। এই বিষয়গুলোকে প্রমাণ করতেই হোমস নগরের ধ্বংসস্তূপের সামনে জীবনের পরম প্রিয় মুহূর্তগুলো ধারণ করেন 18 বছর বয়সী কনে নাদা মেরহি ও 27 বছর বয়সী বর সিরীয় সেনা হাসান ইউসুফ। যুদ্ধের ভয়াবহতার মাঝে সদ্য প্রস্ফুটিত এই জুটিকে অভিনব উপায়ে ফ্রেমবন্দি করেন সংবাদ মাধ্যম AFPর আলোকচিত্রী জোসেফ ইড। 5 ফেব্রুয়ারি তোলা এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরালের মতো ছড়িয়ে পড়ে।
মানুষ সভ্যতার প্রাচীনতম বারবার জনগোষ্ঠীর ভাষাকে সম্প্রতি রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিয়ে পার্লামেন্টে সংস্কার প্রস্তাব পাশ করেছে আলজেরিয়ার সরকার। এর ফলে দেশটির সরকারি নথি বা প্রাতিষ্ঠানিক কাগজপত্রে আরবি ভাষার পাশাপাশি বারবার ভাষার উল্লেখ থাকবে। এছাড়া বারবার ভাষাভাষী স্কুলগুলোতেও শিশুদের আনুষ্ঠানিকভাবে নিজস্ব ভাষায় পাঠদান করানো হবে। প্রাচীন এই ভাষাটি স্থানীয়দের কাছে আমাজিঘ নামে পরিচিত, যা 2002 সালে জাতীয় ভাষার স্বীকৃতি অর্জন করে। সপ্তম শতকে আরব আধিপত্যের আগ পর্যন্ত বারবার উত্তর আফ্রিকার জাতিগোষ্ঠী ছিল। বর্তমানে আলজেরিয়ার 4 কোটি জনগোষ্ঠীর মধ্যে 1 কোটি 30 লাখই বারবার ভাষাভাষী। সরকারি ভাষার স্বীকৃতি পাওয়ায় এই বিপুল জনগোষ্ঠীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। A solution may need to be found fast. Last year, UNESCO classed some Berber dialects as being বলা হয় মানুষের মন, আবেগ, অনুভূতি বুঝতে পারা সবচেয়ে কঠিন কাজ, অথচ সেটাই করে দেখিয়েছে ঘোড়া। যুক্তরাষ্ট্রের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি বায়োলজি লেটার নামে একটি ম্যাগাজিনে বিষয়টি নিশ্চিত করেছেন। এজন্য গবেষকরা বিভিন্ন আস্তাবল ঘুরে 28টি গৃহপালিত ঘোড়ার বিভিন্ন আচরণ ও ঘোড়সাওয়ারি পর্যবেক্ষণ করেন। মানুষের বিভিন্ন মুখভঙ্গির ছবি তুলে ঘোড়াগুলোর সামনে রাখার পর তারা দেখতে পান মানুষের হাসি খুশি মুখ দেখে তারা ইতিবাচক ও রাগের ভঙ্গি দেখে নেতিবাচক আচরণ করছে। ঘোড়াকে যিনি লালন পালন করেন তার সঙ্গে দীর্ঘদিনের সঙ্গ গড়ে ওঠায় ঘোড়া সহজেই তার মনের অবস্থা আঁচ করতে পারে। গবেষকরা জানান, স্তন্যপায়ী প্রাণীদের মস্তিষ্কের ডান অংশ নেতিবাচক ও বাম অংশ ইতিবাচক বিষয়গুলো প্রক্রিয়াজাত করায় তাদের হৃৎপিণ্ড সে অনুযায়ী স্পন্দিত হয়, যা তার আচরণকে প্রভাবিত করে। অপরাধ করলে তো সবাইকে সাজা ভোগ করতেই হয়, তাই বলে গৃহপালিত পশু? প্রতিবেশী দেশ ভারতে ঘটেছে এরকম অভাবনীয় ঘটনা। দেশটির ছত্তিশগড় রাজ্যে একটি ছাগলকে গ্রেফতারের ঘটনা তোলপাড় তুলেছে। রাজ্যের কোরিয়া জেলার ম্যাজিস্ট্রেটের বাগানে ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগে একটি ছাগল ও তার মালিককে গ্রেফতার করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে 2 থেকে সর্বোচ্চ 7 বছরের জেল অথবা অর্থদণ্ডে দণ্ডিত করা হতে পারে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, জেলার ম্যাজিস্ট্রেট হেমন্ত রাত্রের বাড়ির বাগানে কয়েকদিন পরপরই হানা দিত ছাগলটি। বহুবার তার মালিককে সাবধান করে দেওয়ার পরও ছাগলটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি সে, তাই ছাগল ও তার মালিক আব্দুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। নিউ হ্যাম্পশায়ারে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়। হিলারিকে 14,000 ভোটের ব্যবধানে হারালেন ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশী স্যান্ডার্স। অচিরেই প্লুটোনিয়াম বোমা তৈরি করতে যাচ্ছে উত্তর কোরিয়া, দাবি যুক্তরাষ্ট্রের। পিয়ংইয়ং এর কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকে সফল বলে স্বীকার সিউলের। রাশিয়ার বিরুদ্ধে সিরিয়া শান্তি প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ কেরির। আলেপ্পোবাসীকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি তুরস্কের। এবং অভিবাসী সংকট সমাধান ও সন্ত্রাস দমনে ইইউ এর দেশগুলোকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান ইতালির। সমুদ্রপথে মৃত্যু সংখ্যা বাড়ায় আইওএম এর উদ্বেগ। এ ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।